পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিরাট কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। নামটা হলো বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন, সংক্ষেপে এসআইআর। আর এর জন্য প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই বিশাল প্রক্রিয়ার একেবারে ভেতরে ঢুকে দেখি, এর ধাপগুলো কি আর বোঝার চেষ্টা করি কেন এটা রাজ্য রাজনীতিতে এমন ঝড় তুলেছে। তো আজ আমরা ৪টে মূল দিক থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব এই ভোটের যাচাইকরণ শুনানিটা কিভাবে শুরু হলো। তারপর জানব এর ধাপে ধাপে প্রক্রিয়াটা ঠিক কী। এরপর আমরা শুনব কেন্দ্রগুলো থেকে মানুষের কী অভিজ্ঞতা হচ্ছে। আর সবশেষে এই বিষয়টাকে ঘিরে যে রাজনৈতিক বিতর্কটা জমে উঠেছে সেটাও বিশ্লেষণ করব। তাহলে চলুন একদম প্রথম অংশ দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এই কর্মকাণ্ডের আসল ব্যাপ্তি বা বিশালতাটা ঠিক কতটা? শুনলে অবাক হতে হয় যে রাজ্য জুড়ে প্রায় ৩২ লক্ষ ভোটারকে শুনানির জন্য তলব করা হয়েছে। হ্যাঁ, সংখ্যাটা ঠিকই শুনছেন, ৩২ লক্ষ। এই একটা সংখ্যায় কিন্তু বলে দেয় যে এটা কোনো ছোটখাটো প্রক্রিয়া নয়। তাহলে আসল প্রশ্নটা হলো, ঠিক কাদের ডাকা হচ্ছে আর কেনই বা ডাকা হচ্ছে? এর পেছনের মূল কারণটা হলো একটা স্ট্যাটাস, যেটাকে বলা হচ্ছে নো ম্যাপিং। মানে সোজা কথায় বলতে গেলে ২০০২ সালের যে ভোটার তালিকাটা ছিল সেটার সঙ্গে এখনকার তালিকার এই নামগুলোর কোনো যোগসূত্র নির্বাচন কমিশন খুঁজে পায়নি। বেশ, তাহলে একজন ভোটার যখন ওই শুনানি কেন্দ্রে যাচ্ছেন তখন সেখানে ঠিক কি ঘটছে? চলুন তো এই ধাপে ধাপে প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা কিন্তু একদম ডিজিটাল। মানে একজন ভোটার কেন্দ্রে পৌঁছানোর পর তার নথি আর ছবি তুলে সঙ্গে সঙ্গে কমিশনের পোর্টালে আপলোড করে দেওয়া হচ্ছে। সেই তথ্য সাথে সাথেই চলে যাচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে, আর তিনি ৫ দিনের মধ্যে তার রিপোর্ট জমা দিচ্ছেন। ভাবা যায় সবকিছু কত গোছানো আর প্রযুক্তি নির্ভর। কিন্তু এই যে একটা গোছানো সরকারি প্রক্রিয়ার কথা আমরা শুনলাম, তার বাইরে মাঠের ছবিটা ঠিক কেমন? যারা কেন্দ্রগুলোতে যাচ্ছেন তাদের অভিজ্ঞতা কিন্তু বেশ মিশ্র। চলুন কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। যেমন ধরুন, অনেকেই বেশ বিভ্রান্ত। তাদের কথা হলো, আমি তো প্রত্যেকবারই ভোট দিই, তাহলে আবার আমাকে কেন ডাকা হলো? এই প্রশ্নের কোনো পরিষ্কার উত্তর না পেয়েই কিন্তু অনেকে কেন্দ্রে আসছেন। আরও অবাক করার মতো বিষয় কি জানেন? খুব ছোটখাটো ভুলের জন্যেও অনেককে তলব করা হয়েছে। একটা উদাহরণ দিই, ধরুন কারোর পদবি আগে ছিল ব্যানার্জি আর এখন সেটা হয়েছে বন্দ্যোপাধ্যায়। শুধু এই সামান্য পরিবর্তনের জন্য কিন্তু শুনানিতে আসতে হচ্ছে। আবার অনেকের জন্য নির্দিষ্ট কিছু ডকুমেন্ট বা নথি জোগাড় করাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যেমন একজনকে বলা হয়েছিল তার বাবার জমির দলিল নিয়ে আসতে, যা হয়তো সেই মুহূর্তে তার হাতের কাছে রাখা সম্ভব ছিল না। তবে এটাও কিন্তু সত্যি যে সবাই হয়রানির শিকার হচ্ছেন তা নয়। কমিশন যে ১২টা পরিচয়পত্রের তালিকা দিয়েছে, সেখান থেকে যারা সঠিক নথি সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের অনেকের জন্যই কিন্তু প্রক্রিয়াটা বেশ সহজ ছিল এবং তারা সন্তুষ্ট হয়েই বাড়ি ফিরেছেন। আর যা হওয়ার তাই হয়েছে। যে কোনো বড় নির্বাচনী প্রক্রিয়ার মতোই এই পুরো ব্যাপারটা এখন একটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর এখানেই বিতর্কটা জমে উঠেছে। একদিকে শাসক দলের বক্তব্য, এটা সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দল বলছে এটা একটা জরুরি সংস্কার এবং নাগরিক হিসাবে প্রত্যেকেরই সহযোগিতা করা উচিত। শাসক দলের মূল যুক্তিগুলো হল, এই পদ্ধতির আসলে দরকারই ছিল না। তাদের মতে এই ছোটখাটো ভুলগুলো তো বুথ লেভেলেই ঠিক করা যেত। এত তাড়াহুড়ো করে পুরো প্রক্রিয়াটা শেষ করতে গিয়ে শুধু সাধারণ মানুষের হয়রানি আর বিশৃঙ্খলা বাড়ছে। এর জবাবে বিরোধী পক্ষ আবার পাল্টা প্রশ্ন তুলেছে। তাদের মতে ভোটার তালিকা শুদ্ধিকরণ একটা সাধারণ প্রশাসনিক কাজ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক টানা ঠিক নয়। আচ্ছা, এই সব তর্ক বিতর্কের মাঝে সাধারণ মানুষের মনে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি কেউ নির্দিষ্ট দিনে শুনানিতে যেতে না পারেন তাহলে কি হবে? চলুন জেনে নেওয়া যাক এর জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে। দেখুন, এক্ষেত্রে কমিশন কিন্তু বেশ কিছু বিকল্প রেখেছে। যদি বিশ্বাসযোগ্য কারণ দেখানো যায় তাহলে সময় বাড়ানো হচ্ছে। ৮৫ বছরের বেশি বয়সীদের জন্য বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হচ্ছে। এমনকি যারা শয্যাশায়ী তাদের জন্য ভার্চুয়াল শুনানির সুযোগও রাখা হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, এটা কি ভোটার তালিকা সংশোধনের একটা জরুরি সংস্কার, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে? প্রশাসনিক দক্ষতা আর সাধারণ মানুষের সুবিধার মধ্যে সঠিক ভারসাম্যটা কোথায়, সেই বিতর্ক পশ্চিমবঙ্গে এখনও তুঙ্গে। এর উত্তর হয়তো সময়ে দেবে, কিন্তু তার প্রভাব যে রাজ্যের গণতন্ত্রের উপর পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই।